আজকে আমি পশ্চিমবঙ্গের যে প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেই ইতিহাস নিয়ে চর্চা করতে চাই। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা 20শে জুন 1947 হয়েছিল। এটা নিয়ে কানাঘুষো অনেক কিছুই শোনা গেছে। এটা নিয়ে সেমিনারও হয়েছে মানে মানে কিন্তু সেইভাবে প্রকৃত ইতিহাস, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটাকে কিন্তু আমরা জানতে পারিনি। প্রপার মানে তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি বলে। তো এক এক জায়গায় এক এক রকমের আমরা রেকর্ড পাই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার ইতিহাস। তো আজকে আমার হাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন অথেন্টিক পশ্চিমবঙ্গের যে প্রতিষ্ঠা, কিভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল সেই ইতিহাস, একদম একটি অথেন্টিক ইতিহাস আমি পেয়েছি। এবং এটি যেহেতু অনেকটি বড়, সেই জন্য আমি আপনাদের কাছে পাঠ করে শোনাবো। আমি যারা লাইভে আসছেন তাদেরকে বলছি আপনারা এই ইতিহাসটা মন দিয়ে শুনুন। কারণ সবসময় আমরা দেখি যে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম মানসিকতার লোক আছে যারা এই পশ্চিমবঙ্গের ইতিহাসকে যারা স্বীকার করতে চান না, যারা সবসময় শ্যামাপ্রসাদ মুখার্জিকে পশ্চিমবঙ্গ ভাগের জন্য দোষী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেন। তো তাদেরকে কাউন্টার করার জন্য আমার মনে হয় এই যে ইতিহাসটা আমি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাবো, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির কি অবদান ছিল, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল, কি কারণে তৈরি হয়েছিল, কতটা জরুরি ছিল, সেটার সপক্ষে আমি এটা পাঠ করছি। আপনারা শুনুন, শেয়ার করুন যাতে মানুষ জানে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসের পক্ষে তাদের যুক্তি সুস্পষ্টভাবে তাদের মতামত যাতে তুলে ধরতে পারে। আমি শুরু করছি। বাংলা ভাগ ছিল ভারত ভাগেরই অনিবার্য পরিণতি। ভারত কেন ভাগ হতে যাচ্ছে সে কথা বালা সাহেব আম্বেদকর পাকিস্তানের দাবি ওঠার অব্যাহতি পরেই ডিসেম্বর 1940 বিশ্লেষণ করে দিয়েছেন তার কালজয়ী গ্রন্থ পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়াতে। 480 পৃষ্ঠার এই বৃহৎ গ্রন্থে তিনি কোনো দিকই আলোচনা করতে বাকি রাখেননি। ইসলামের ধর্মতত্ত্ব ও ইসলামের ইতিহাস থেকে দেখিয়েছেন যে মুসলমানরা, দেখুন আমি কিন্তু কোনো ধর্মকে এখানে ছোট করছি না, যা বালা সাহেব আম্বেদকরের এবং বালা সাহেব আম্বেদকর তার বইয়েতে যা লিখেছেন আমি সেটাই কেবল ন্যারেট করছি। কোনো ধর্মকে আঘাত করা আমার উদ্দেশ্য না এর মধ্যে দিয়ে। যদি কেউ তাও যদি এই আমার বক্তব্যে যদি কারোর যদি কোনো আঘাত লেগে থাকে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ইসলাম ধর্মতত্ত্ব ও ইসলামের ইতিহাস থেকে দেখিয়েছেন যে মুসলমানরা কোনো মতেই অমুসলমানদের সহ্য করবে না। এবং বালা সাহেবের যতদূর মনে হয় এই বিশ্লেষণে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা নেই। কংগ্রেস বা গান্ধীজির অনেক সমালোচনা বাবা সাহেব করেছেন, কিন্তু তারা যে দেশ ভাগ করতে চান এমন কোনো ইঙ্গিত বাবা সাহেব দেননি। বরং দেশ বিভাজন রুখতে তারা যেভাবে মুসলিম তোষণ করেছেন বাবা সাহেব তার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন যে হিংস্র ও অনমনীয় মুসলমানদের ইচ্ছাকে কোনোভাবেই ঠেকানো যাবে না। তাই সবটাই যাতে বেহাত না হয়ে যায় সেই জন্য কংগ্রেস তথা হিন্দুদের উচিত খণ্ডিতাংশই মেনে নেওয়া। তথাকথিত স্বাধীন যুক্তবঙ্গ নিয়ে এবার আলোচনায় আমরা যাব। শরৎ বসু স্বাধীন যুক্তবঙ্গের দাবি করেছিলেন, এ কথা ঠিক নয়। যে যুক্তিতে দেশ ভাগ করে পাকিস্তান হচ্ছে সেই একই যুক্তিতে বাবা সাহেবের দাবি অনুযায়ী যখন বাংলা ও পাঞ্জাব প্রদেশ ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হলো, বিচলিত জিন্না ছুটে গেলেন বড়লাট মাউন্টব্যাটেনের কাছে, দাবি করলেন সম্পূর্ণ বাংলা ও পাঞ্জাব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার। মাউন্টব্যাটেন তাকে ধমক দিয়ে বললেন যে এটা না মানলে তিনি সব হারাবেন। ধমক খেয়ে ফিরে গেলেও লীগ তখন আর এক কৌশল ও ষড়যন্ত্রের আশ্রয় নিল। পাঞ্জাবের মানুষ ততদিনে বাস্তবটা বুঝে গেছেন, তাই সেখানে আর কিছুই করার ছিল না। কিন্তু বাংলার রাজনীতিতে বাস্তবতা বর্জিত নির্বোধ লোকেদের অভাব ছিল না। পার্টিশন প্ল্যান এ প্রদেশ ও দেশীয় রাজ্য সমূহকে তখনকার কার্যরত গণপরিষদে যোগ দেওয়া বা না দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। লীগ তখন সোহরাওয়ার্দীদের দিয়ে স্বাধীন যুক্তবঙ্গের ধোঁয়া তোলে। শুধুমাত্র মুসলমানদের দাবিতে
এটা সম্ভব হবে না বুঝে তারা শিশির বসু ও কিরণ শঙ্কর রায়কে কোনোভাবে ম্যানেজ করে। তথাকথিত ওই স্বাধীন যুক্তবঙ্গ প্রকৃতপক্ষে ছিল এক উপপাকিস্তান। লীগের পরিকল্পনা ছিল কোনোভাবে বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে নেওয়া, পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা। এ সম্পর্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মর্মে নিশ্চয়তা চেয়েছিলেন যে স্বাধীন বাংলা পরে পাকিস্তানে যোগ দেবে না, কিন্তু সোহরাওয়ার্দীরা সেই নিশ্চয়তা দিতে রাজি হননি। কিসের বিনিময়ে এই দুজনকে লীগ ম্যানেজ করতে পেরেছিল তা জানা যায় না, তবে কংগ্রেস নেতা শিশির বসু গান্ধীর অনুগামী হিসেবে মুসলিম লীগের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং কলকাতা ও নোয়াখালীর হিন্দু গণহত্যার সময় লীগের পক্ষেই ছিলেন। সেছাড়া অন্তর্বর্তী সরকারে অতিরিক্ত মুসলমান সদস্য নেওয়ার তাগিদে শিশির বসু বাদ পড়েছিলেন। শিশির বসু ও কিরণ শঙ্কর রায়ের এই আচরণ রাজনীতিতে বাঙালি মেধার দৈন্যদশা প্রকট করে। বস্তুত এই মেধার দৈন্যতাই পশ্চিমবঙ্গকেও বিপন্ন করেছে এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকাটা অনিশ্চিত করেছে। বাংলা ভাগের দাবি ও পরিকল্পনা ছিল বাবা সাহেব ডাক্তার বি.আর. আম্বেদকরের, এবং সেটা যদি আপনারা জানতে চান তার জন্য পাকিস্তান ও পার্টিশন অফ ইন্ডিয়া এই বইটি আপনারা পড়তে পারেন, এবং যারা যে মিথ্যাবাদীরা এটা স্বীকার করে না তাদেরকে কাউন্টার করার জন্য এই বইয়ের কোটেশন আপনারা তুলে দেখাতে পারেন। ফিরে আসছে এবার আলোচনায়। তবে বাস্তবে এটি কার্যকর করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাবা সাহেব আম্বেদকর যে বাংলা ভাগের ব্যাপারটি ভেবেছিলেন সেটিকে বাস্তব রূপ দেন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি সভা সমাবেশ করে জনসচেতনতার মাধ্যমে এটাকে গণ আন্দোলনের রূপ দেন এবং ব্রিটিশ কর্তৃপক্ষ তথা পার্টিশন কাউন্সিলে জোরালো তদ্বির 3টি ধারা 6, 7, 8 সন্নিবিষ্ট হয়ে যাতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতার জোরে সমগ্র বাংলা ও পাঞ্জাব পাকিস্তানে ছিনিয়ে নিতে না পারে, তার প্রেরণাতেই বঙ্গীয় আইনসভার কংগ্রেস সদস্যরাও, এটা খুব গুরুত্বপূর্ণ, কংগ্রেস সদস্যরাও গান্ধী নেহেরুর বিরুদ্ধে গিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে ধরে রাখেন। ফলে জিন্না বলেছিলেন পোকায় কাটা পাকিস্তান পেলাম। এবং অত্যন্ত দুঃখের বিষয়, জিন্নার সেই দীর্ঘশ্বাস আজকের এই ভারত ভূমিতে, এই বাংলাতেও শোনা যায়। এখনকার এই ভারতেও, এই বাংলাতেও কিছু লোক আছে যারা ওই পোকায় কাটা পাকিস্তান কেন হলো তার জন্য তারা জিন্নার মতন দীর্ঘশ্বাস ফেলে। আবার ফিরে আসছি আলোচনায়। 1947-এর 20শে জুন দ্বীপ্রহরে বঙ্গীয় আইনসভায় প্রথমে পার্টিশন প্ল্যানের 7 নম্বর ধারা অনুসারে ভোট হয়। এতে 90 জন সদস্য কার্যরত গণপরিষদে অর্থাৎ ভারতে যোগদানের পক্ষে ভোট দেন এবং 126 জন সদস্য পৃথক গণপরিষদ গঠনের পক্ষে অর্থাৎ পাকিস্তানের সপক্ষে ভোট দেন। কমিউনিস্ট সদস্যরা যেমন জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায় সভায় উপস্থিত থাকলেও এই পর্যায়ের ভোটদানে বিরত ছিলেন। এই 126 জন সদস্য যারা ভারত ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 120 জন ছিলেন মুসলিম, 5 জন ছিলেন তফসিলি হিন্দু এবং 1 জন ভারতীয় খ্রিস্টান। তফসিলি হিন্দুরা ছিলেন সর্বশ্রী হারানচন্দ্র বর্মন, দ্বারকীনাথ বারুরি, নগেন্দ্র নারায়ণ রায়, গয়ানাথ বিশ্বাস এবং ডাক্তার ভোলানাথ বিশ্বাস। এরপরেই বঙ্গীয় আইনসভা অস্থায়ীভাবে পূর্ববঙ্গ আইনসভা ও পশ্চিমবঙ্গ আইনসভা এই 2 ভাগে ভাগ হয়ে যায়। উপস্থিত সদস্যদের মধ্যে 79 জন সদস্য পশ্চিমবঙ্গের অংশে ও বাকিরা পূর্ববঙ্গের অংশে পড়েন। উভয় অংশেই এরপরে পার্টিশন প্ল্যানের 6 ও 8 নম্বর ধারা অনুসারে 2 পর্যায়ে ভোট হয়। 6 নম্বর ধারা অনুসারে পশ্চিমবঙ্গ আইনসভায় 58/21 ভোটে সিদ্ধান্ত গৃহীত হয় যে বাংলা ভাগ হবে এবং 8 নম্বর ধারা অনুসারে অনুরূপ সংখ্যক ভোটে আরও সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গ তৎকালীন কার্যরত গণপরিষদে যোগ দেবে। এই 58 জন সদস্য যারা পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে ধরে রাখলেন তাদের মধ্যে 48 জন ছিলেন কংগ্রেসের, 4 জন অ্যাংলো ইন্ডিয়ান, 1 জন ভারতীয় খ্রিস্টান, 2 জন কমিউনিস্ট জ্যোতি বসু ও রতনলাল ব্রাহ্মণ। এছাড়া ছিলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্রী মুকুন্দ বিহারী মল্লিক এবং বর্ধমানের মহারাজা। যে 21 জন সদস্য বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গকেও পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন
তারা সবাই ছিলেন মুসলিম লীগের সদস্য। সেদিন কোনো মুসলমান সদস্য কোনো পর্যায়ে ভারতে যোগদানের পক্ষে ভোট দেননি। তবে হ্যাঁ, তারা বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। এই ঐতিহাসিক সত্যকে উল্টে দিয়ে রাজাকার এবং তাদের বৈধ ও অবৈধ বংশধরেরা আজও প্রচার চালাচ্ছে যে মুসলমানরা দেশভাগ করেনি, দেশভাগ করেছে হিন্দুরা। মজার ব্যাপার হচ্ছে যে বাংলার পশ্চিম অংশকে ভারতের মধ্যে ধরে রাখার মহান কৃতিত্বকে অপরাধ হিসেবে গণ্য করে পাকপ্রেমীরা শ্যামাপ্রসাদকে যে গালি দিচ্ছে, তদ্বারা ভারতের মাটিতে আর তারা লাভবান হচ্ছে না। কারণ পশ্চিমবঙ্গে ঠাঁই পাওয়া মানুষ আজ এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে ভারতে যুক্ত হওয়ার ফলেই তারা ভারতীয় হিসেবে নিরাপত্তা ও মর্যাদা পেয়েছেন। দিশেহারা হয়ে অতি সম্প্রতি কোনো রাজাকার এই ক্ষেত্রে শ্যামাপ্রসাদের অবদানকে অস্বীকার করতে চাইছেন এবং কি যুক্তি দেখাচ্ছেন? একমাত্র এমএলএ শ্যামাপ্রসাদের কোনো কিছুই করার ক্ষমতা ছিল না। এরা সবাই এখন একত্রে বসে আগে এটা ঠিক করুক বাংলা ভাগ করাটা অপরাধ হয়েছে না মহান কাজ হয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার আসল ইতিহাস। ডিটেল যে ইতিহাস কি হয়েছিল সেই দিনকে, কিভাবে গণপরিষদে পশ্চিমবঙ্গ তৈরি হলো এবং অন্তর্ভুক্ত হলো, এই হচ্ছে আসল ইতিহাস। এবারে বাবা সাহেব তার পাকিস্তান অর দি পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থে বারবার বাংলা ও পাঞ্জাবের প্রসঙ্গ তুলেছেন। এই দুই প্রদেশ যাতে সম্পূর্ণভাবে প্রস্তাবিত পাকিস্তানের দখলে না যায় সেই জন্য তিনি জোরালো যুক্তি দেন। দুই প্রদেশেরই আদিবাসীদের উদ্বুদ্ধ করেন দাবি জানাতে যে হিন্দু প্রধান অংশ যা সহজেই চিহ্নিত করা যায় এবং ভৌগোলিকভাবে মূল ভারত ভূমির সাথে সন্নিহিত, তা প্রদেশ দুটির সীমা পুনর্নির্ধারণের মাধ্যমে ভারতের সাথে যুক্ত করার। সেছাড়াও তিনি লোক বিনিময়েরও দাবি রাখেন। গ্রন্থের মানে পাকিস্তান অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া যে গ্রন্থ, অনেক জায়গায় প্রসঙ্গটি তিনি তুলে ধরেছেন, তবে বিশদভাবে আলোচনা করেছেন গ্রন্থটির 6ষ্ঠ অধ্যায়ের শেষ অংশে 120 থেকে 126 নম্বর পৃষ্ঠায়। এই পরিসরে এখন সবটা তো তুলে ধরা সম্ভব নয়, কিছু বিষয়ের উপরে আমরা আলোকপাত করি। বাবা সাহেব বলছেন, সুতরাং মুসলিম প্রধান পাকিস্তানে, এটা কিন্তু বাবা সাহেব আম্বেদকরের কথা, কোনো বিজেপি আরএসএস জাতির কথার নিজস্ব কল্পিত রচনা নয়। আর বাবা সাহেব বলছেন, সুতরাং মুসলিম প্রধান পাকিস্তানে হিন্দুদের দুরবস্থা দাঁড়াবে তুরস্কে আর্মেনিয়ানদের অথবা জার শাসিত রাশিয়া কিংবা নাৎসি নিয়ন্ত্রিত জার্মানিতে ইহুদিদের করুণ ভয়াবহ অবস্থার মতন। পৃষ্ঠা 112। পাঞ্জাব এবং বাংলায় হিন্দু প্রধান বা মুসলিম প্রধান এলাকাগুলি এমনিতেই চিহ্নিত করা আছে। সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের অল্প কিছু মানুষকে এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত করে তারপর নিজ নিজ সীমানা নির্ধারিত করে সহজেই সমপ্রকৃতির রাজ্য গঠন করা সম্ভব। কিন্তু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধুর ক্ষেত্রে হিন্দু সংখ্যালঘুরা মুসলমানদের মধ্যে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে সমপ্রকৃতির রাজ্য গঠনের জন্য সেরকম সীমানা নির্ধারণ সম্ভব নয়। এখানে সমস্যার একমাত্র সমাধান হতে পারে ভারত ও প্রস্তাবিত পাকিস্তানের মধ্যে জনবিনিময় করা। পৃষ্ঠা 115। এটা সন্দেহাতীত যে সংখ্যালঘু বিনিময় সাম্প্রদায়িক শান্তির জন্য একমাত্র স্থায়ী প্রতিকার। পৃষ্ঠা 116 ক্ষমা করবেন, পৃষ্ঠা 116। বাংলায় মুসলমানের সংখ্যা 2,74,97,624 তখনকার যে সংখ্যা, এবং হিন্দুর সংখ্যা 2,15,70,407। পার্থক্য মাত্র 5,92,000 59,27,217 59,27,217 পার্থক্য, অর্থাৎ মুসলমানদের মাত্র 12% সংখ্যাধিক্য আছে। এর নিরিখে কোনটা অপেক্ষাকৃত ভালো হবে? প্রথমত, পূর্ববঙ্গ এবং সিলেট অঞ্চল নিয়ে আলাদা সীমারেখা দিয়ে একটি মুসলিম রাষ্ট্র গঠন না করে 12% বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশটিকে সংখ্যালঘু 44% হিন্দুদের ওপর শাসন করার অধিকার ছেড়ে দেওয়া, অথবা সীমানা পুনর্বিন্যাস করে হিন্দু ও মুসলমানদের পৃথক রাষ্ট্রে স্থাপিত করে এই 44% হিন্দুকে মুসলিম শাসনের বিভীষিকা থেকে উদ্ধার করা।
এটি ছিল তার প্রশ্ন। এটি পৃষ্ঠা 125। হিন্দুরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের শাসনাধীনে বসবাস করতে চান তাহলে কালক্রমে তারা সব কিছুই হারাবেন। অন্যদিকে বাংলা ও পাঞ্জাবের হিন্দুরা যদি আলাদা হতে সম্মত হন তাহলে একথা সত্য যে তারা বেশি কিছু পাবেন না, কিন্তু এটা নিশ্চিত যে তারা সব কিছু হারাবেন না। পৃষ্ঠা 125 থেকে 126। বাংলা এবং পাঞ্জাবে হিন্দুরা কিছু এলাকায় একচেটিয়াভাবে এবং অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন। এমত অবস্থায় এই দুই প্রদেশের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে প্রদেশ দুটিকে সম্পূর্ণভাবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে অন্তর্ভুক্ত করার মুসলিম লীগের দাবি গ্রহণযোগ্য নয়। পৃষ্ঠা 374। বাংলা ও পাঞ্জাবের ক্ষেত্রে এমন দাবি সিন্ধু ও বালুচিস্তানের মতন গ্রহণযোগ্য নয় এবং এই দুটি প্রদেশের অমুসলিমরা চাইলে এই দাবি করতেই পারেন যে অঞ্চলে তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে বসবাস করছেন সেগুলি সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে পাকিস্তানের বাইরে রাখা হোক। পৃষ্ঠা 374। বাংলা ও পাঞ্জাবের অমুসলমানদের নিরাপত্তা ও রক্ষা কবচের আশ্বাস দেওয়ার কোনো অর্থই হয় না। ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যদি হিন্দুদের দেওয়া নিরাপত্তার আশ্বাসে সন্তুষ্ট হতে না পারে তাহলে প্রস্তাবিত পাকিস্তান রাষ্ট্রে অত্যাচারী মুসলমান শাসনাধীনে হিন্দুরা মুসলমানদের দেওয়া নিরাপত্তার আশ্বাসে কিভাবে নিশ্চিন্ত হতে পারে। পৃষ্ঠা 378। তাহলে বাস্তব বুদ্ধি সম্পন্নরা এই সত্যটা অবশ্যই খেয়াল রাখবেন যে মুসলমানদের দৃষ্টিতে হিন্দুরা হলো কাফের। এটা বাবা সাহেব আম্বেদকরের নিজস্ব কথা পাকিস্তান পার্টিশন অফ ইন্ডিয়া। সুরক্ষার পরিবর্তে যাদের বিনাশ করাটাই কাম্য। বাবা সাহেবের এই বিচার বিশ্লেষণ ও প্রস্তাবকে 6.5 বছর পরে বাস্তবায়িত করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা ও পাঞ্জাবের বিভাজন ভারত ভাগের অনিবার্য পরিণতি। এর ফলেই বাঙালি উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেওয়ার সুযোগ হয়েছে। 50-এর দশকের অপশক্তি আবার সক্রিয় হয়েছে। পশ্চিমবঙ্গের নামের মধ্যেই দেশভাগ তথা বাংলা ভাগের যে ইতিহাস রয়েছে সেটাকে আড়াল করতে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার অপচেষ্টা চলছে। মিথ্যা তথ্য দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চাইছেন। বাবা সাহেবের নাম নিয়ে প্রতি পদে তার বিচারধারাকে পদদলিত করছে। এই বিষয়ে সবাইকে তর্ক ও সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। এই হচ্ছে ইতিহাস। জাতির কথার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই গৈরিক অভিনন্দন। এবং এই তথ্য আমি পেয়েছি শ্রী মানবেন্দ্র সমাদ্দার, তিনি ফেসবুকে এটি শেয়ার করেছেন। আমি মানবেন্দ্র সমাদ্দার বাবুর কাছে কৃতজ্ঞ, তিনি এই যে তথ্য উনি শেয়ার করেছেন তার জন্যে, এবং সেটিকেই আমি পুরো আপনাদের সামনে পাঠ করে শোনালাম। এখন থেকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসের যে প্রকৃত ইতিহাস এবং এর সাথে ইয়ের সাথে লাইভের সাথে আমি এই পুরো ইতিহাসটির যে লিঙ্ক সেই লিঙ্কটি আপনাদেরকে পাঠিয়ে দেব, যাতে আপনারা এটা পড়ে এটিকে অনুধাবন করে এই যে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস নিয়ে বিভিন্ন নানাগুণীর নানা মত, বিভিন্ন রকমের ইতিহাস, বিকৃত ইতিহাস আছে, তাদেরকে আপনারা কাউন্টার করতে পারেন। সবাইকে লাইভে থাকার জন্য ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে পশ্চিমবঙ্গ।